আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে যারা ইতিমধ্যে আমার সাথে জয়েন করছেন তারা প্রথমে একটু কমেন্টস করেন আমার কথা স্পষ্ট বুঝতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার লেখা। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আগের থেকে কিছুটা ইনশাল্লাহ ভালো আছি। গলাটা এখনও পুরোপুরি ঠিক হয় নাই, চেষ্টা করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে যাতে দ্রুত ঠিক হয়ে যায়। এর জন্য যা যা ডাক্তার পরামর্শ দিছে সবই মেনে চলতেছি, বাকিটা আল্লাহ ভরসা। দোয়া করেন যাতে খুব দ্রুত গলাটা ঠিক হয়ে যায়। আচ্ছা, সবাই যেহেতু অল ক্লিয়ার লিখতেছেন তাহলে আমি পড়ানো শুরু করি। আমরা আজকে ধারার পার্ট 4 মানে চতুর্থ ক্লাস করব। আশা করি ইনশাল্লাহ আমাদের আজকে হয়তো বা ধারাটা কমপ্লিট হয়ে যাবে। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আজকের আলোচনাটা খুব সহজ আলোচনা, একটু মনোযোগ সহকারে শুধু বুঝতে হবে। আমরা প্রথমে পড়ব টাইপ 10 থেকে। আপনাদের হচ্ছে টাইপ 7 বাকি, টাইপ 9 বাকি। আমি দুটোটাই জানি, আমি দুটো টাইপ ইনশাল্লাহ আজকে পড়াবো। প্রথমে আমি টাইপ 10 পড়াবো। টাইপ 10। আচ্ছা, তার আগে একটু বেসিক বোঝেন। বেসিকটা হচ্ছে এরকম, আপনাকে যদি গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে বলে তখন দুইটা বিষয় আসবে। একটা হচ্ছে অসীম গুণোত্তর ধারার সমষ্টি, আরেকটা হচ্ছে সসীম গুণোত্তর ধারার সমষ্টি। একটা হচ্ছে অসীম গুণোত্তর ধারার সমষ্টি, আরেকটা হচ্ছে সসীম গুণোত্তর ধারার সমষ্টি। অসীম গুণোত্তর ধারার সমষ্টি নিয়ে আলোচনা করব আমরা টাইপ 10-এ। সসীম গুণোত্তর ধারার সমষ্টি নিয়ে আমরা আলোচনা করব টাইপ 11-তে। তার মানে আপনাকে যদি কখনো গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে বলে সেক্ষেত্রে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করার জন্য দুইটা সূত্র আছে। একটা হচ্ছে যদি অসীম গুণোত্তর ধারা হয় তাহলে হচ্ছে টাইপ 10, যদি সসীম গুণোত্তর ধারা হয় তাহলে হচ্ছে টাইপ 11। আমরা যেহেতু এখন টাইপ 10 নিয়ে আলোচনা করব, আপাতত এটা বাদ, এটা নিয়ে কথা টাইপ 11-তে বলবো। তাহলে আমাদের এখন আলোচনার বিষয়টা হচ্ছে টাইপ 10, নাম হচ্ছে অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়। আমি কি বুঝাইতে পারছি? অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়। আচ্ছা, অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রটা হচ্ছে a/1 - r। অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি? a/1 - r। এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে ভাই আমরা কি শিখলাম? যদি কখনো অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে বলে তখন সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে a/1 - r। এখন ধারাটা কি অসীম না সসীম এটা আপনি কিভাবে বুঝবেন এটা আমি এক্সাম্পল করানোর সময় দেখাচ্ছি। তাহলে আমরা পাইলাম কি অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে a/1 - r। এখানে এ হচ্ছে গুণোত্তর ধারার প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত জানি কীভাবে বের করে? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। আচ্ছা, এখন আমি যে অসীম গুণোত্তর ধারার একটা সমষ্টির সূত্র লিখলাম a/1 - r, এই সূত্রের একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে -1 <r < 1 এবং r ≠ 1। আচ্ছা, তাহলে আমি অসীম গুণোত্তর ধারার যে সমষ্টির সূত্রটা লিখলাম, সূত্র কি a/1 - r। এই সূত্রের একটা শর্ত আছে। শর্তটা কি? -1 <r < 1, খুবই গুরুত্বপূর্ণ, এবং r ≠ 1। এটা খুব সোজা জিনিস। এটা হচ্ছে কি নিচেরটা না, নিচেরটা আমরা কি বলি? হর। আর উপরটারে আমরা কি বলি? লব। আমরা জানি কি হর কখনো 0 হইতে পারে না, কারণ হর যদি 0 হয় তাহলে অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে 1 - r ≠ 0, তার মানে কি বা r ≠ 1। তাহলে আর এর মান যে 1 হবে না, কিভাবে হবে না এটা কি বুঝছেন? কারণ আর এর মান যদি 1 হয় তাহলে এই প্রশ্নটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এর জন্য
আর নট ইকুয়ালস টু 1। আরেকটু যেটা শিখতে হবে, -1 লেস দেন আর লেস দেন 1, এই আর কি সাধারণ অনুপাত। এই লাইনটা দিয়ে আপনি কি বুঝছেন বলেন তো? আমরা অসমতার ক্লাসের সময় আরও ভালোভাবে বুঝবো এই লেস দেন থেকে কী বোঝায়। আপাতত আমরা যেটা বুঝছি, সাধারণ অনুপাতের মান -1 থেকে বড়, -1 লেস দেন আর লেস দেন 1, তাই না? সাধারণ অনুপাতের মান -1 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। তার মানে অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি তখনই হবে যখন সাধারণ অনুপাতের মান -1 থেকে বড় কিন্তু +1 থেকে ছোট। আমার কথা কি বুঝছেন? তাহলে যদি বুঝে থাকেন, এই পুরো আলোচনা থেকে কি কি শিখবেন সেটা আমি একটু সামারি করে দিচ্ছি, তারপর ফিডব্যাক নিচ্ছি। প্রথমে শিখবেন অসীম গুণোত্তর ধারার সমষ্টির সূত্রটা কি। সূত্রটা হচ্ছে a ডিভাইডেড বাই 1 - r। এটা হচ্ছে অঙ্ক করতে লাগবে। এ কি? প্রথম পদ, আর মানে কি সাধারণ অনুপাত। আচ্ছা, যদি বলা হয় অসীম গুণোত্তর ধারার যে সমষ্টির সূত্র, এটা পাওয়ার শর্ত কি? শর্তটা হচ্ছে -1 লেস দেন আর লেস দেন 1 এবং আর নট ইকুয়ালস টু 1। এইটারা যদি ভাইঙ্গা বাংলায় কি বলা হবে? আর এর মান -1 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। এই লাইনটা যদি কেউ অত স্পষ্টভাবে না বুঝে থাকেন, ভয় পাওয়ার কিছু নাই। যখন আমরা অসমতার ক্লাস করব তখন এই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা সূত্রও পারলাম, সূত্রটা শর্ত কি সেটাও পারলাম। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন, একটু কমেন্টস করেন তো এফ ডান। এফ ডান মানে হচ্ছে আপনার ফর্মুলাটা ডান হয়েছে কিনা। এটা যদি বুঝে থাকেন একটু লেখেন এফ ডান। আচ্ছা, তাহলে সবাই এফ ডান হয়েছে। এবার আসলে আমরা একটু বিষয়টা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। প্রথমে আমি করাবো এক্সাম্পল নাম্বার 5। আমরা 5 নম্বর এক্সাম্পলটা প্রথমে করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, একদম সহজ আলোচনা। আচ্ছা, লক্ষ্য করেন, আপনারা বলছে এইরকম একটা সিরিজ দিয়ে এই সিরিজটার সমষ্টি নির্ণয় করতে। আচ্ছা দেখেন, এখানে কোন পর্যন্ত বলছে? ইনফিনিটি। ইনফিনিটি মানে কি? অসীম। ইনফিনিটি মানে হচ্ছে অসীম। তার মানে আপনাকে যেহেতু এখানে ইনফিনিটি দেয়া আছে, তার মানে কি এটা হচ্ছে একটা অসীম ধারা, তাই না? এই ইনফিনিটির বিষয়টি সে আমরা অসমতাতে আরও ভালোভাবে শিখবো। আপাতত দেখেন এই যে সিরিজটা দিচ্ছে, এটা কোন পর্যন্ত গেছে? ইনফিনিটি পর্যন্ত। তার মানে কি এটা অসীম গুণোত্তর ধারা। আচ্ছা, আমরা জানি কি অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয় সূত্র কি? a ডিভাইডেড বাই 1 - r। খুব ভালো কথা। আচ্ছা, এখানে এর মান কত? 12। 1 - r মানে কি? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এই পর্যন্ত কি ঠিক আছে? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ কাটাকাটি করেন, তাহলে আসে কত? 12 ডিভাইডেড বাই 1 - 1/3। আচ্ছা ঠিক আছে, আরেকটু লসাগু করি। 3 - 1। আরেকটু কাহিনী করি। 12 1 ডিভাইডেড বাই 3। তার মানে আসে কি? 12 1 ডিভাইডেড বাই 3। আচ্ছা, 12 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 1 না সরি 2 ডিভাইডেড বাই 3। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? 12 ডিভাইডেড বাই 2/3। আচ্ছা, সবাই একটু মনোযোগ সঙ্গে দেখেন। এটা হচ্ছে আমার এ। আর বের করার সূত্র কি? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। যেহেতু ইনফিনিটি বা অসীম বলছে, ইনফিনিটিও বলতে পারে, অসীমও বলতে পারে। এরূপ ক্ষেত্রে আমার সমষ্টি বের করার সূত্র কি? a ডিভাইডেড বাই 1 - r। আচ্ছা, এখন মানগুলো বসাইলে আমার এরকম সামথিং কিছু একটা আসছে। 12 ডিভাইডেড বাই 2/3। আচ্ছা, এগুলা যদি আপনি মানদাতার আমলে সিস্টেমে করেন, মানে কি এরকম 12
ভাগ দিছে দেখে এখন কি এটা উল্টে দিলে 3/2, তাহলে 6, 3, 6, 18। এটা হচ্ছে মানদাতার আমলের ক্যালকুলেশন। এই পদ্ধতিতে যদি করেন অনেক বেশি সময় লাগবে। এগুলো চাইলে মুখে মুখে করা যায়। এই মুখে মুখে কিভাবে করা যায়, আমার একটা ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশনের ক্লাস আছে, ভগ্নাংশের ক্যালকুলেশন ক্লাস। আমি ক্লাসটা শেষ করার পরেই আপনাদের গ্রুপে আমার এই ভগ্নাংশের ক্যালকুলেশনের ক্লাসটা পোস্ট করে দেব। 40 মিনিটের আলোচনা। আপনি যদি খুব মনোযোগ সহকারে দেখেন, জীবনে যত টাইপের ভগ্নাংশ আছে, এরকম হোক, এরকম হোক, এরকম হোক, যেরকমই হোক, আপনি কিভাবে মুখে মুখে বের করবেন এটা আলোচনা পারবেন। এর জন্য আমি এটার আলোচনা এখন আর এখানে দেখাচ্ছি না, কারণ এটা করতে গেলে আমার 30 থেকে 35 মিনিট সময় লাগবে। আপনি জাস্ট আমার এই ভগ্নাংশের ক্যালকুলেশনের ক্লাসটা আপনাদের গ্রুপে আমি একটু পরে দিয়ে দিচ্ছি। 40 মিনিট মনোযোগ সহকারে দেখবেন, জীবনে যত টাইপের ভগ্নাংশের ক্যালকুলেশন আছে সব 5 সেকেন্ডে মুখে মুখে করে ফেলতে পারবেন। এটা যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 5 ডান, এক্সাম্পল 5 ডান লেখেন। এবং আপনাদের এই টাইপ 10 করার সময় আরেকটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা, মানে পৌনগুণিক সংখ্যার ক্যালকুলেশন। এটা ওই ভগ্নাংশের ক্যালকুলেশনের ক্লাস আমি করছিলাম। 2টা ক্যালকুলেশন লাগবে যেটা খুব মুখে মুখে করা যায়। 2টা ক্যালকুলেশনেই আমি এই ক্লাসে করছি। ক্লাসটা মনোযোগ সহকারে দেখলে জীবনে ভগ্নাংশের ক্যালকুলেশন আর হাতে কলমে করা লাগবে না। কথা কি বুঝছেন? এক্সাম্পল 5 কি ডান হয়েছে? এনামুল, আপনি কি আজকে প্রথম ক্লাস করতেছেন ভাইয়া? এনামুল, আপনি কি আজকে প্রথম ক্লাস করতেছেন ভাইয়া? একটু জানান। আর এর মানের উপর কন্ডিশন। আর এর মান আসছে কত? 1/3 না? আর এর মান আসছে কত? 1/3। 1/3 মানে কি? 0.33। তার মানে কি -1 লেস দেন আর লেস দেন 1। এই শর্তের ভিতর পড়ছে না শর্তটা? যে শিমুল আপনাকে বলতেছে ভাইয়া, আর এর মান আসছে কত? 1/3। 1/3 মানে কি? 0.33। আপনার কন্ডিশন ছিল কি? আর এর মান হতে হবে -1 লেস দেন আর লেস দেন 1, মানে -1 থেকে 1-এর ভিতর, কিন্তু 1 হইতে পারবে না। তাহলে এটা তো 0.33, এটা তো মানটা হয়েছে না? বুঝছেন? আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 6। এক্সাম্পল নাম্বার 6। আচ্ছা, 6 নম্বরে কি বলছে দেখেন, 1/2 প্লাস -1/4 প্লাস 1/8 প্লাস, বলা হয়েছে এই ধারাটির অসীম পর্যন্ত মান নির্ণয় করতে। এই ধারাটির অসীম পর্যন্ত মান নির্ণয় করতে। তার মানে এটা একটা অসীম গুণোত্তর ধারা। আপনি শিখছেন কি? অসীম গুণোত্তর ধারা সমষ্টি কি? a ডিভাইডেড বাই 1 - r। খুব ভালো কথা। অসীমও দিতে পারে, ইনফিনিটও দিতে পারে, যাই দেখ সূত্র কি? a ডিভাইডেড বাই 1 - r। আচ্ছা, এখন এর মান কত? হাফ 1 - r। আর মানে কি? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ কত? -হাফ 1/4 না? দ্বিতীয় পদ কত? -1/4। আচ্ছা, এখন এই জায়গার ক্যালকুলেশনটা আমি যে ম্যাজিক ক্যালকুলেশনের ক্লাস বলছি, মুখে মুখে করবেন, করে পুরো ক্যালকুলেশনটা আপনি মুখে মুখে পারবেন। ওই পুরো আলোচনাটা করতে আমার 30 মিনিট সময় লাগবে। ওইটা আপনি রেকর্ড ক্লাস করলেই বুঝবেন। এই কারণে আমি আর আলোচনাটা করতেছি না। এরকম যেই ধরনেরই ক্যালকুলেশন আসুক না কেন কমপ্লেক্স, আপনি ওই ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশনটা শিখলে সব মুখে মুখে করে ফেলতে পারবেন। যেমন এটা সিস্টেমটা কি? এই দুটারে গুণ করতে হয়, আর এই মাঝখানের দুটারে গুণ করে নিচে লিখতে হয়, তাইলেই এটার মানটা চলে আসে। এটা আমি পুরো বিস্তারিত আলোচনা করে দিছি। যদি বুঝে থাকেন তাহলে লেখেন সবাই এক্সাম্পল 6 ডান। তার মানে বিষয়টা আমি বলে দিই, আপনাকে যদি অসীম গুণোত্তর ধারা সমষ্টি বের করতে বলে, আপনার কাজ খুব ইজি। a ডিভাইডেড বাই 1 - r। এর মান বসাবেন, আর এর মান বসাবেন। আর এর মান বসাবেন কি হবে? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। আর যারা ওই শর্তের বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছেন, শর্তটা কি? -1 লেস দেন আর লেস দেন 1, মানে আপনি যে সাধারণ অনুপাতের মানটা পাবেন, এই মানটা যদি -1 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট হয়, আর এর মান তো 1 হইতে পারবেই না, তাহলে তো অসংজ্ঞায়িত হয়ে যাবে। এই মানের মধ্যে যদি পড়ে, তাইলেই এই সূত্রটা
অ্যাপ্লিকেবল। কথা কি আমার বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন লেখেন তো এক্সাম্পল 6 ডান, একটু লেখেন তো এক্সাম্পল 6 ডান। ততক্ষণ আমি আরেকটা এক্সাম্পল করে দিতেছি, সেটা হচ্ছে এক্সাম্পল 1। এক্সাম্পল 1, এক্সাম্পল 1। আচ্ছা, এক্সাম্পল 1 কি বলছে দেখেন, 0.3 প্লাস 0.03 প্লাস 0.003 এই ধারাটির অসীম পর্যন্ত সমষ্টি নির্ণয় করেন। আচ্ছা, এটা যদি আপনি প্রথমে ডিটেলস নির্ণয় করেন, মানে আমি যে সূত্র দিয়ে করেছি সেই সূত্র দিয়ে করলে দেখেন 0.3 কি লেখা যায় 3/10, 0.03 কি লেখা যায় 3/100, 0.003 লেখা যায় 3/8। আচ্ছা, এগুলো কিভাবে লেখে? যারা দশমিক ভগ্নাংশের আলোচনা পারেন মোস্ট ওয়েলকাম, যারা পারেন না ভবিষ্যতে যখন দশমিক ভগ্নাংশ পড়াবো তখন শিখবেন। এই পর্যন্ত লিখলেন। আচ্ছা, লেখার পর আমাদের সূত্র ছিল কি, অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি a/1 - r। আচ্ছা, তাহলে এর মান কত 3/10 মাইনাস আর এর মান কত দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এবার ম্যাজিক ক্যালকুলেশনের সাহায্যে অঙ্কটা করে নেবেন। কথা কি বুঝতে পারছি? তার মানে যদি এই ধরনের কোশ্চেনও আসে আপনি সূত্রের সাহায্যে সবই করতে পারবেন। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বর, আমরা চাইলে অঙ্কটা সূত্রের সাহায্য না নিয়ে মুখে মুখেও করতে পারি। 1 2 3 মানে এরকম পয়েন্ট আকারে কোনো কোশ্চেন যদি দেয়, আপনি চাইলে সূত্রের সাহায্য ছাড়াও মুখে মুখে 5 সেকেন্ডে করতে পারেন। কীভাবে একটু দেখেন। 0.3 প্লাস 0.03 প্লাস 0.003 এগুলো যোগ করলে কি 0.33 আসে না? 0.3 0.03 এটা যদি যোগ করেন তাহলে আসে কত, এই না? আচ্ছা, 0.33 এটাতে কি লেখা যায় 0.3 পৌনপুনিক লেখা যায়, 0.33 আসে যোগফল। আচ্ছা, 0.3 পৌনপুনিক, 0.3 পৌনপুনিক বাইর করে হচ্ছে যদি ভ্যালু আকার করতে চান 3/9। এটা কীভাবে বাইর করে সেটা আমি ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশনে দেখাই দিছি। তার মানে কাটাকাটি করলে কত 1/3। তার মানে এই অঙ্ক কিন্তু 5 সেকেন্ডে করা যায় যদি আপনার এরকম পয়েন্ট আকারে আসে। একটু সবাই শীটটা দেখেন, অঙ্ক নাম্বার 1 2 3 এই অঙ্কগুলো যদি আসে আপনি চাইলে সূত্র ছাড়া, সূত্র দিয়ে করলে তো অনেক টাইম লাগে, সূত্র ছাড়া মুখে মুখে করতে পারবেন। কিসের কনসেপ্টের সাহায্যে? পৌনপুনিকের কনসেপ্টের সাহায্যে। এই পৌনপুনিকের মান কীভাবে বের করে আমি এই ক্লাসে দেখাই দিছি, এটা একটু পরে আমি পোস্ট দিয়ে দিচ্ছি। তাহলে আপনি যদি কখনো এরকম পয়েন্ট আকারে আসে কোশ্চেন নাম্বার 1 2 3 এরকম যদি আসে, আপনি এরকম পৌনপুনিক দিয়ে মুখে মুখে 5 সেকেন্ডে করে ফেলবেন। 41 প্রিলিতে এই কনসেপ্টের অঙ্ক আসছে, মানে মুখে মুখে পারা যাবে। আর 43 প্রিলিতে আসছে আপনার হচ্ছে হাতে কলমে করতে হবে, যে আমি সূত্র লিখছি না a/1 - r, ওই সূত্রের সাহায্যে করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে সামারি কি টাইপ 10-এর, আপনাকে যদি কখনো অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে বলে, আমার কথা খুব মনোযোগ সহকারে শোনেন, আপনাকে যদি কখনো অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে বলে, আপনি দেখবেন প্রথমে কোশ্চেনটা কি 1 2 3 এই ফরম্যাটে নাকি, এক্সাম্পল 1 এক্সাম্পল 2 এক্সাম্পল 3 এই ফরম্যাটে কিনা। যদি এই ফরম্যাটে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি মুখে মুখে রেজাল্টটা বের করে পৌনপুনিকের কনসেপ্টে নেবেন, অঙ্ক 10 সেকেন্ডে শেষ। বুঝাইতে পারছি? আর যদি এরকম না হয়, এক্সাম্পল 4 5 6 মতো হয়, তখন আপনি a/1 - r এই সূত্রের সাহায্য করবেন। কথা কি বুঝাইতে পারছি? আর এই ক্যালকুলেশনটা আপনাকে মাস্ট জানতে হবে, তা নাহলে আপনার ভগ্নাংশের ক্যালকুলেশন করতে অনেক সময় লাগবে। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে লেখেন টাইপ 10 ফুল ডান। আমি কি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? কখন শর্টকাট দিয়ে করবেন আর কখন ডিটেলস দিয়ে করবেন, সব অঙ্ক ডিটেলস দিয়ে করা যায়, কিন্তু আপনি যদি শর্টকাট এটা জানেন, কেন আপনি সময় নষ্ট করবেন? মানে 41 প্রিলিতে যে কোশ্চেনটা আসছিল এটা মুখে মুখে করা যায়, 43 প্রিলির অঙ্কটা আবার হাতে কলমে করা লাগবে। টাইপ 10টা কি সবাই বুঝছেন? শর্টকাটটা হচ্ছে বুঝতে হলে আপনাকে এই ম্যাজিক ক্যালকুলেশনের ক্লাসটা করতে হবে। এটা আমি করাই, তারপর না বললে আমি সলভ ক্লাসে দেখিয়ে দেবো। তেতাল্লিশ পিলির কোশ্চেন কিন্তু টাইপ 10 থেকে আসছে, এবং সবাই হচ্ছে এই ম্যাজিক ক্যালকুলেশনের ক্লাসটা করে 43 পিলির অঙ্কটা করবেন নিজে নিজে।
আগে দিলে হচ্ছে বুঝতে নিত না কি পড়তে হবে। আপনি করেন, আমি তো সলভ ক্লাস দেব, এই বুধবার দিনই সলভ ক্লাস হবে দাঁড়ার। কোথাও কোনো সমস্যা হলে আমি দেখে দেবো, কোনো সমস্যা নাই। আমি কি চলে যাচ্ছি যে আপনি বলতেছেন যে পরে ভাইয়া আজকের পর আর কোনো ক্লাস নেবে না, কোনো সমস্যা নেই, আপনাদের জন্য যেটা বেস্ট আমি সেই মেথডেই আগাচ্ছি। আচ্ছা, এবার আসেন টাইপ 11। আচ্ছা, একটু মনোযোগ সহকারে এবার বিষয়টা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এইবার আমরা গুণোত্তর ধারার সমষ্টি নিয়ে আলোচনা করব, কিন্তু এবারের আলোচনার বিষয়টা হচ্ছে যদি গুণোত্তর ধারা সমষ্টিটা সসীম হয়। অসীম আর সসীমের পার্থক্যটাকে আমি একটু সংক্ষেপে এখন বলে দিচ্ছি, এগুলোর বিস্তারিত আলোচনা হচ্ছে সেটে। অসীম মানে কি আপনি জানেন না এটা শেষ কোথায়, আর সসীম মানে কি এটা আপনি শেষটা জানেন, মানে নির্দিষ্ট। তাহলে অসীম মানে হচ্ছে অনির্দিষ্ট, আপনি কিছুই জানেন না কোথায় শেষ, কোনো শেষের খবর আপনি জানেন না। সসীম মানে হচ্ছে নির্দিষ্ট। এক্সাম্পল দিয়ে বাকিটা দেখাই দিতেছি। যখন আপনাকে বলবে সসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে, তখন সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, আরেকটা হচ্ছে a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। মানে একই সূত্র, এক জায়গায় হচ্ছে আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, আরেক জায়গায় হচ্ছে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। মানে এক জায়গায় আর টু দি পাওয়ার n হচ্ছে আগে, আরেক জায়গায় আর টু দি পাওয়ার n হচ্ছে পরে। এখন প্রশ্ন হচ্ছে আর টু দি পাওয়ার n কখন আগে হবে? আর টু দি পাওয়ার n মানে কি? আর টু দি পাওয়ার n মানে হচ্ছে এটা একের থেকে বড়, আর ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n মানে কি ছোট। দ্যাট মিনস হচ্ছে এইভাবে মনে রাখবেন, আর এর মান যদি এক থেকে বড় হয়, মানে আপনি যে সাধারণ অনুপাতটা বের করতেছেন, আপনি আর এর মান বের করছেন কীভাবে? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এখানে আপনি যদি মনে করেন সাপোজ আর এর মান 2 পাইছেন, আর এর মান যদি 2 পান, 2 কি এক থেকে বড় না? এক থেকে বড়, তাহলে সূত্র হবে 1। আচ্ছা, এখানে মনে করেন আপনি -2 পাইছেন, -2 কি এক থেকে ছোট না? তার মানে আর এর মান যদি এক থেকে বড় হয়, আপনি যে সাধারণ অনুপাতটা বের করতেছেন, সাধারণ অনুপাত কীভাবে বের করবেন? আর ইকুয়াল টু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাই তো? আচ্ছা, আমি আর এর মানটা যদি কখনো এক থেকে বড় পাই, তাইলে হবে 1 নম্বর সূত্র। আর এর মান যদি কখনো আমি এক থেকে ছোট পাই, তাইলে হবে 2 নম্বর সূত্র। এখন যে কোনো একটা কোশ্চেন করতে পারতেন, ভাই আর এর মান কি এক হইতে পারবে? আর এর মান তো এক হইতে পারবে না। কেন? আর এর মান যদি এক হয়, নিচে কি শূন্য হয়ে যাবে না? আর এর মান এক হইলে কি নিচে শূন্য হয়ে যাবে, তার মানে আর এর মান কিন্তু 1 হবে না। তাহলে আর এর মান 1 যদি না হয়, তাহলে কী হইতে পারে? আর এর মান এক থেকে বড় হইতে পারে, এক থেকে ছোট হইতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? আর এর মান এক থেকে বড় হইতে পারে, এক থেকে ছোট হইতে পারে। এক থেকে বড় হইলে হচ্ছে এই সূত্র, এক থেকে ছোট হইলে এই সূত্র। আমি কি বুঝাইতে পারছি ফর্মুলাটা? যদি ফর্মুলাটা বুঝে থাকেন সবাই একটু কমেন্টস করেন তো, এফ ডান। ফর্মুলাটা যদি সবাই বুঝে থাকেন একটু কমেন্টস করেন তো, এফ ডান। নয় নম্বর টাইপ, 7 নম্বর টাইপ দুটোই পড়ানো হবে। আচ্ছা, ফর্মুলা ডান হয়েছে, তাই তো? আচ্ছা, এবার আসলে একটু এক্সাম্পল দেখি। এক্সাম্পল নাম্বার 1, এগুলো একটু কঠিন কোশ্চেন। 1 নম্বর বা 2 নম্বর কোশ্চেনটা একটু কঠিন কোশ্চেন। এই ধরনের কোশ্চেন পরীক্ষা যদি আসে, তাহলে কি করবেন একটু মনোযোগ সহকারে দেখেন।
এটা একটু মনোযোগ দিয়ে সবাই বোঝার চেষ্টা করেন আমি কি করতে চাচ্ছি। আচ্ছা, বলা হয়েছে এই ধারাটির টুয়াইজ এন প্লাস ওয়ান পদের সমষ্টি কত? এই ধারাটির টুয়াইজ এন প্লাস ওয়ান পদের সমষ্টি কত? আচ্ছা, আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমি আর এর মানটা বের করব, কারণ আপনি আর এর মান বের করে তো ডিক্লেয়ার করবেন যে আপনি যে সমষ্টি বের করবেন এই গুণোত্তর ধারাটির, এটা সূত্র কি এইটা নেবেন নাকি এইটা নেবেন, তাই না? আচ্ছা, এটা যদি বোঝার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, আর এর মান বের করতে হবে। আর এর মান বের করার সূত্র কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে -1, প্রথম পদ হচ্ছে 1, তার মানে ফাইনালি আসে কত? -1। আর এর মান বের করছে কিভাবে? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে -1 আর প্রথম পদ হচ্ছে +1, তাহলে আর এর মান আসছে কত? -1। আচ্ছা, -1 আপনার কন্ডিশন ছিল কি? আর এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে হচ্ছে এই সূত্র, আর এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে হচ্ছে এই সূত্র। এখন আর এর মান আসছে -1, -1 কি 1 থেকে বড় না 1 থেকে ছোট? -1 1 থেকে বড় না 1 থেকে ছোট? 1 থেকে ছোট। তার মানে আমি সূত্র নেব কোনটা? এইটা। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? সূত্র কীভাবে ফাইন্ড আউট করবেন? আর এর মান বেরোয়েছে -1, -1 কি আর এর মান কি 1 থেকে বড় না 1 থেকে ছোট? -1 হচ্ছে 1 থেকে ছোট। তার মানে আমার সূত্র কি? a × 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। আমি কি বুঝাতে পেরেছি এই পর্যন্ত? আচ্ছা, এই পর্যন্ত যদি আমি বুঝাতে পারি তাহলে প্রথমে সূত্রটা আমরা একটু লিখি। দেখেন সূত্র কি? a × 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। আচ্ছা, খুব ভালো কথা। এখন একটু ভ্যালুগুলো বসাই। আমার a হচ্ছে প্রথম পদ, তার মানে এর মান কত? 1 মাইনাস আর মানে কত? -1। আচ্ছা, পদের ভ্যালু দেওয়া, পদ সংখ্যা দেওয়া আছে কত? 2 টু দি পাওয়ার 2 টুয়াইজ n প্লাস 1, তার মানে কি টুয়াইজ n প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস -1। মানগুলো বসাইছি। কি বসাইছি? এখানে এর মান হচ্ছে 1। এটা একটু কঠিন অঙ্ক, খুব মনোযোগ সহকারে দেখেন। এর মান কত? 1। খুব ভালো কথা। আর মানে কি? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, পাইলাম কত? -1। আচ্ছা, এন মানে হচ্ছে পদ সংখ্যা দেওয়া আছে কত? টুয়াইজ n প্লাস 1। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, মাইনাসে প্লাস, তার মানে 1 + 1 নিচে, কোনো সমস্যা নাই। উপরে আসে কত? 1 × 1 মাইনাস, এখন খেলা হচ্ছে -1 টু দি পাওয়ার টুয়াইজ n প্লাস 1। এটা মানে কি? -1 টু দি পাওয়ার টুয়াইজ n প্লাস 1, এটা মানে কি? এটা বোঝাটা হচ্ছে মূল খেলা। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আমি দুইটা জিনিস একই সাথে বোঝাবো। আরেকটা যদি দেয় এরকম -1 টু দি পাওয়ার টুয়াইজ n প্লাস 2। আচ্ছা, এই দুইটা জিনিস সবাই খুব মনোযোগ সহকারে বোঝেন। আমি আপাতত ম্যাটটা মুছে দিচ্ছি, আবার করে দেবো, সমস্যা নেই। খুব মনোযোগ সহকারে সবাই একটা জিনিস বোঝেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, -1 এটার পাওয়ার যদি 1 হয় তাহলে আসে কত? -1। -1 এটার পাওয়ার যদি 3 হয় -1, এটার পাওয়ার যদি 5 হয় -1। মানে কি? আমরা -1 টু দি পাওয়ার যদি কোনো একটা বিজোড় হয় তাহলে কি আমরা -1ই পাই, এটা তো আমরা জানি সবাই। আর যদি জোড় হয় তাহলে আমরা কি পাই? +1। তার মানে বিষয়টা হচ্ছে -1 টু দি পাওয়ার যদি বিজোড় হয়, -1 টু দি পাওয়ার যদি বিজোড় হয় তাহলে হবে -1, আর -1 টু দি পাওয়ার যদি জোড় হয় তাহলে হবে +1। এতটুকু একটু সবাই নোট নেন, এই নোটটা নেন। একটু কঠিন আলোচনা, এটা খুব মনোযোগ সহকারে দেখলেই পারবেন। -1 টু দি পাওয়ার বিজোড় মানে কি? -1 টু দি পাওয়ার জোড় ইজ ইকুয়াল টু কত? +1। এই পর্যন্ত কি বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এবার একটু আমরা বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝি। টুয়াইজ n প্লাস 1 আর একটা হচ্ছে টুয়াইজ n প্লাস 2। প্রশ্ন হচ্ছে এটার ভিতর জোড়কে আর বিজোড়কে। আচ্ছা, টুয়াইজ n প্লাস 1, আপনি n এর একটা যে কোনো মান ধরেন, মনে করেন n এর মান দিলাম 5 বসাইলে আসে কত? 2 × 5 + 1, তার মানে কত? 11। যদি n এর মান 6 বসান এখানে তাহলে আসে কত? 2 × 6 + 1, দ্যাট মিনস 13। n এর মান যদি 12 বসান তাহলে আসে কত? 24 + 1 25। তার মানে আপনি n এর মান এখানে যাই বসান,
1 2 3 4 5 6 যাই বসান না কেন এই টুয়াইজ এন প্লাস 1 এটা সবসময় আসে কি বিজোড়। টুয়াইজ এন প্লাস 1 সবসময় আসে বিজোড়। আবার এন এর মান যদি এখানে 1 বসান তাহলে আসে কত 2 + 2 দ্যাট মিনস হচ্ছে 4। এন এর মান যদি 2 বসান তাহলে আসে কত 2 × 2 + 2 দ্যাট মিনস হচ্ছে 4 এর সাথে 2 যোগ করলে 6। এন এর মান যদি 7 বসান তার মানে 2 × 7 + 2 14 16। তার মানে আপনি এন এর মান এখানে যাই বসান টুয়াইজ এন প্লাস 2 এটা আসে জোড়। তার মানে টুয়াইজ এন প্লাস 1 এটা হচ্ছে বিজোড় আর টুয়াইজ এন প্লাস 2 এটা হচ্ছে জোড়। মানেটা কি? মানেটা হচ্ছে টুয়াইজ এন প্লাস 1 যদি দেয়া থাকে তার মানে আপনার কি বলছে -1 বিজোড় দেয়া আছে। আর টুয়াইজ এন প্লাস 2 যদি দেয়া থাকে তার মানে কি -1 জোড় দেয়া আছে। তাহলে আমরা একটু আগে শিখছি কি -1 বিজোড় মানে কি -1। তার মানে এটার মান কত -1 আর এটার মান কত +1। তার মানে যদি কোনো কিছুর পাওয়ার বিজোড় থাকে মাইনাস দিয়া কোনো কিছুর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে রেজাল্ট আসবে কত -1। এটার যদি মাইনাস দিয়া কোনো কিছু পাওয়ারটা জোড় থাকে তাহলে হবে কি +1। তাহলে টুয়াইজ এন প্লাস 1 আর টুয়াইজ এন প্লাস 2 এটা কেন জোড় হলো কেন বিজোড় হলো এটা কি মান দিয়ে বুঝছেন? আচ্ছা, মান দিয়ে যদি বুঝে থাকেন পরীক্ষাতে এত মান টান দেখার টাইম নেই, আছে নাই। পরীক্ষায় শুধু মনে রাখবেন কি আপনাদের আমি টাইপ 5-এ না 6-এ কোন টাইপে পড়াইছি তার আমি একটু দেখাচ্ছি। টাইপ 6-এ কিছু ফর্মুলা লিখে দিয়েছিলাম, তখন ওই জায়গায় আমি একটা কথা লিখছিলাম জোড় সংখ্যা মানে হচ্ছে 2n। এই 2n হচ্ছে জোড়। বিষয়টা দেখেন আরও সোজা করে দিয়েছি, 2n হচ্ছে জোড়। তাহলে 2n যদি জোড় হয় এটার সাথে যদি 1 যোগ করেন, একটা জোড় সংখ্যার সাথে যদি একটা বিজোড় সংখ্যা যোগ করেন, জোড় মনে করেন 2, 2 এর সাথে 1 যোগ করলে আসবে কত 3। মনে করেন জোড় হচ্ছে 8, 8 এর সাথে 1 যোগ করলে আসবে কত 9। তার মানে 2n এর সাথে যদি 1 যোগ করেন তাইলে হয় বিজোড়। আর 2n এর সাথে যদি 2 যোগ করেন, একটা জোড়ের সাথে যদি একটা জোড় যোগ করেন 4, একটা জোড়ের সাথে যদি 2 যোগ করেন 6, তার মানে কি এটা হবে জোড়। তার মানে 2n হচ্ছে আমার জোড় সংখ্যা। তাহলে 2n এর সাথে যদি 1 যোগ করি তাহলে কি বিজোড়, 2n এর সাথে যদি 2 যোগ করি তাহলে হচ্ছে জোড়। তার মানে আপনার 2n + 1 এটা বিজোড়। ওই n এর মান কীভাবে ধরছি 1 2 3 এটা দিয়েও বুঝতে পারেন, অথবা এতটুকু হচ্ছে জোড়, জোড়ের সাথে 1 যোগ করলে হয় বিজোড়। এইবার -1 বিজোড় মানে হচ্ছে -1, -1 জোড় মানে হচ্ছে +1। যদি পুরো কনসেপ্টটা বুঝে থাকেন সবাই একটু লেখেন তো সি ডান। কনসেপ্টটা কি পুরো বুঝছেন? তারপর আমি ম্যাথ করাচ্ছি। কনসেপ্টটা কি সবাই বুঝছেন? টাইপ 11 অনেক কঠিন আলোচনা, অনেক কঠিন আলোচনা। এই জন্য এটা ভয় পাওয়ার কিছু নাই। এত কঠিন কেন? কিছু তো কঠিন জিনিস শিখতে হবে, তাই না? কনসেপ্টটা কি ডান হয়েছে? যে এখন যেভাবে বুঝতে পারেন, যার কাছে যেটা সহজ মনে হবে সেভাবেই বুঝে নেবেন। এর থেকে স্লো পড়াবো, এর থেকে স্লো পড়াবো? ধারা পড়াচ্ছি আজকে 4 দিন বসিয়া, এর থেকে স্লো পড়াইলে শেষ করবো কবে রে ভাইয়া? আচ্ছা তারপরে পড়াবো স্লো, সমস্যা নেই। একজনটা খুব সুন্দর কোশ্চেন করছে, টুয়াইজ এন -1 হলে কি হবে? আপনার 2n হচ্ছে কি জোড়, তাই না? এখন যে কোনো একটা জোড় থেকে যদি 1 বাদ দেন তাহলে কি বিজোড় হবে না? টুয়াইজ এন -1 এটা কি সংখ্যা? একটু বেসিকটা খাটান। 2n হচ্ছে আপনার জোড়, মনে করেন 4, এখান থেকে 1 বিয়োগ করলে কত 3। 2n হচ্ছে জোড়, তার মানে কত? মনে করেন 10, 1 বিয়োগ করলে কত 9। তার মানে একটা জোড় সংখ্যা থেকে যখন আপনি 1 বিয়োগ করবেন তখন কী পাবেন? বিজোড়। এগুলো একটু মাথা খাটায় বের করতে হবে। এই কনসেপ্ট দিয়ে বের করতে পারেন। আবার n এর একটা মান ধরতে পারেন, 1 বসালেন একবার, 2 বসালেন একবার, দেখবেন কি হয়। সবাই কি বেসিকটা বুঝছেন? এটা কিন্তু অনেক কঠিন আলোচনা ভাইয়া, ইনশাল্লাহ তারপর আমরা শিখবো, আমরা সবই শিখবো। আচ্ছা এবার আসেন অঙ্ক নম্বর 1। একে আমরা 1 নম্বর আর 2 নম্বর পুরোটাই করে দিচ্ছি, একটু দেখেন। এক নম্বর, আচ্ছা 1 নম্বরের কোশ্চেনটা ছিল কি 1 মাইনাস এই ধারাটি টুয়াইজ এন প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি কত? আচ্ছা আমরা কি শিখছিলাম? আর মানে কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তার মানে আসতে কত? -1।
তাহলে আর এর মান হচ্ছে 1 থেকে ছোট। ছোট হলে সমষ্টি কি ছিল? a 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এই ছিল না? আচ্ছা, এখন এর মান কত? 1 মাইনাস আর এর মান মাইনাস 1 টু দি পাওয়ার পদ সংখ্যা হচ্ছে টুয়াইজ n প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস মাইনাস 1, এই বন্ধু ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এটা ক্যালকুলেশনটা করি। 1 তো 1ই, 1 মাইনাস 1 টু দি পাওয়ার টুয়াইজ n প্লাস 1, মাইনাস 1 টু দি পাওয়ার টুয়াইজ n প্লাস 1। আপনার আমি একটা শিখেছিলাম মাইনাস 1 টু দি পাওয়ার, এটা হচ্ছে বিজোড়। তার মানে যদি মাইনাস 1-এর পাওয়ারটা বিজোড় হয় তাহলে আসে এই কত? মাইনাস 1। তাহলে এই যে এই মানটা এটা সমান কি মাইনাস 1 না? লেখেন মাইনাস 1 লিখলাম, আর নিচে আসে কি মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 1 প্লাস 1। এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 2/2, আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 1। আমি কি বুঝাইতে পারছি? আমি কি এই বিষয়টা ভাই বুঝাইতে পারছি? সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকেন এখন একটু মনোযোগ সহকারে বোঝেন। একজন একটা খুব সুন্দর কোশ্চেন করছে, মাইনাস 1 টু দি পাওয়ার টুয়াইজ n মাইনাস 1 দিতে পারতো না? টুয়াইজ n মাইনাস 1, আপনি শুধু মনে রাখবেন এভাবে, 2n হচ্ছে আপনার জোর। 2n যদি জোর হয়, এইবার জোর থেকে একটা জোরের সাথে 1 যোগ করলে কি হবে? বিজোর, কারণ জোর যদি 2 হয়, 2-এর সাথে 1 যোগ করলে হয় কত? 3। 4 যদি হয় তাহলে 4-এর সাথে 1 যোগ করলে হয় 5। তার মানে টুয়াইজের সাথে 1 যোগ করলে হবে বিজোর, 1 বিয়োগ করলে হবে বিজোর, কারণ 4 থেকে 1 বিয়োগ করলে কত? 3। 8 থেকে 1 বিয়োগ করলে কত? 7। আমি কি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? বুঝাইতে পারলে 2 নম্বর অঙ্কটা সবাই নিজেরা করবেন, কারণ দেখে আপনারা কতটুকু কি বুঝছেন। না পারলে আমি তো সলভ ক্লাস নেবই আগামী ক্লাসে, সেদিন করাই দেবো। পুরো বিষয়টা বুঝলে রাখেন, টাইপ 11 ডান। এটা কিন্তু অনেক কঠিন আলোচনা, টাইপ 11। এই যে আলোচনাটা করলাম এটা কিন্তু অনেক কঠিন আলোচনা। এটা যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ। দেখেন টাইপ 11 ডান। এবার আসেন টাইপ 12। টাইপ 11-তে তেমন একটা কোশ্চেন আসে না, এটা হচ্ছে অনেক কঠিন কোশ্চেন করলে টাইপ 11 দিয়ে কোশ্চেন দিতে পারে। আর শিখাইলাম তো পুরো বিষয়টা, তো মানে আপনি বুঝছেন, জোর বিজোর বুঝছেন না? গুড। এখন কিছু ললিপপ আলোচনা করবো। এখনকার আলোচনাগুলো সোজা, এখন যা পড়াবো এগুলো খুবই সোজা আলোচনা। টাইপ 12, টাইপ 11টা একটু কঠিন আলোচনা ছিল। টাইপ 12, টাইপ 11 যদি কারো কাছে অনেক বেশি কঠিন লাগে আজকে একটু চেষ্টা করেন, না লাগ তারপর যদি না পারেন তারপর আগামী ক্লাসে বলে দেবো। আজকে পর্যন্ত একটু ট্রাই করেন, ক্লাসটা শেষ করার পরে দেখেন পারেন কিনা, আর না পারলে কী করবেন? বাদ দিবেন। আচ্ছা, এবার আসেন টাইপ 12। টাইপ 12 খুবই সহজ আলোচনা, একটু মনোযোগ সহকারে দেখলেই পারবেন। প্রথমে আসেন অঙ্ক নম্বর 1। কী বলছে দেখেন, কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান n × n + 1। বলা হয়েছে কি কোনো একটা ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এত। আচ্ছা, খুব ভালো কথা। বলা হয়েছে ধারাটির 10টি পদের সমষ্টি কত? 10টি পদের সমষ্টি কত? পদের সমষ্টি। আচ্ছা, বিষয়টা দেখেন ভাইয়া, আপনারা বলে দিছে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে আমার n × n + 1। তার মানে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এইটা। খুব ভালো কথা। এখন বলছে 10টা পদের সমষ্টি কত? 10টা। তার মানে n এর মান দেওয়া আছে কত? 10 না? nটি পদের সমষ্টি যদি n × n + 1 হয়, খুব ভালো কথা। এখন 10টা পদের সমষ্টি চাইছে, তার মানে n এর মান কি 10 না? তার মানে এখন এই n এর মানটা এখানে শুধু বসায় দেন। n এর মান কত? 10। তাইলেই 10টা পদের সমষ্টি পেয়ে গেলেন। আমি কি বুঝাইতে পারছি? কি বলছে? n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে n × n + 1। খুব ভালো কথা। এখন 10টা পদের সমষ্টি চাইছে, তার মানে n এর মান দেওয়া আছে কত? 10। 10টা পদের সমষ্টি বলছে, তার মানে n এর মান কি 10 না? এই n এর মানটা এখানে শুধু বসায় দেবেন, বসায় দিলেই গান শেষ। বুঝাতে কি পেরেছি? 1 নম্বর নিয়ে সবাই একটু কমেন্টসে লেখেন এক্সাম্পল 1 ডান হয়েছে কিনা। এটা নিয়ে আমি কোনো আর ফিডব্যাক দিচ্ছি না। তাহলে n সংখ্যক পদের সমষ্টি বলছে n × n + 1। খুব ভালো কথা। এরপর বলছে কি 10টা পদের সমষ্টি বের করতে। কয়টা পদ? 10টা। তার মানে n এর মান কত? 10। এই মানটা এখানে বসায় দিলেই আমার
গান শেষ। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্টসে লেখেন এক্সাম্পল 1 ডান। ততক্ষণ আমি 2 নম্বর অঙ্কটা করাই। 2 নম্বরের পাশে 3 স্টার দেন, 2 নম্বর ইম্পর্টেন্ট। 2 নম্বরের পাশে 3 স্টার দেন, 2 নম্বর অনেক ইম্পর্টেন্ট। কি বলেছে দেখেন, একটা ধারার এনতম পদ, একটা ধারার এনতম পদ হচ্ছে m⁻²n - 5। আচ্ছা, এবার বলছে ধারাটার দ্বিতীয় পদ, ধারাটির দ্বিতীয় পদ 76 হলে m এর মান কত? একটু বিষয়টা বোঝো, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা, কি বলছে দেখেন, একটা ধারার এনতম পদ হচ্ছে m⁻²n - 5। আচ্ছা, তারপর বলছে ধারাটার দ্বিতীয় পদ হচ্ছে 76। আচ্ছা, কত নম্বর পদ? দ্বিতীয় পদ, তার মানে n এর মান কত? 2। ধারাটার দ্বিতীয় পদ বলছে 76, তার মানে ভাই n এর মান কত? 2। আচ্ছা, আপনি এনতম পদ পেয়েছেন কি? m⁻²n - 5। তাহলে এই ধারার দ্বিতীয় পদটা কি হবে? m⁻²n - 5, এই জায়গায় m এর জায়গায় কত বসাবেন? 2। আমার কথা কি সবাই বুঝছেন? বেসিকটা বোঝেন। ধারাটার দ্বিতীয় পদ বলছে 76, তাহলে দ্বিতীয় পদ মানে কি? n এর মান 2। তাহলে আগের অঙ্কটা 1 নম্বর যেভাবে করছি, n এর মান যদি এখানে একটা 2 বসান, 2 বসালে পাই কি? m⁻4 - 5। এটা কি দ্বিতীয় পদ না? বোঝেন? ধারাটার দ্বিতীয় পদ 76, তার মানে n এর মান কত? 2। তাহলে n এর মান যদি এখানে 2 বসাই, তাইলে কি আমি দ্বিতীয় পদটা পাচ্ছি না? পাবো। তাহলে দ্বিতীয় পদ কি পাচ্ছি? n এর মান 2 বসালে m⁻4 - 5। তার মানে প্রশ্ন মতে m⁻4 - 5 এটা ইকুয়াল কি 76 না? কারণ দ্বিতীয় পদের মান বলছে 76, এটাও আমার দ্বিতীয় পদ, এটা কি আমার দ্বিতীয় পদ না? তাহলে দ্বিতীয় পদ হচ্ছে কি m⁻4 - 5, এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ। আর দ্বিতীয় পদের মান দেওয়া আছে কত? 76। তার মানে কি m⁻4 - 5 সমান কি 76, বা m⁻4 ইকুয়াল কি 76 + 5, দ্যাট মিনস হচ্ছে 81, বা m⁻4 ইকুয়াল 81 রেখে 3⁴ লেখা যায়। আমরা সূচকের ক্লাসে আরো বিস্তারিত শিখবো, আপাতত জানি কি পাওয়ার দুইটা যদি সমান হয় তাহলে বেস দুইটা সমান, এই পাওয়ার সমান, তার মানে কি বেস দুইটা সমান, এটার বিস্তারিত সূচকে। তার মানে m এর মান হচ্ছে 3। আমি পুরো গল্পটা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি আরেকবার একটু বলে দিই। আপনারা বলছে একটা ধারার nতম পদ হচ্ছে m⁻²n - 5, তারপর বলছে ধারাটার দ্বিতীয় পদ হচ্ছে 76, তার মানে ধারার কয় নম্বর পদ? 2 নম্বর। তাহলে n এর মান দেওয়া আছে কত? 2। তাহলে এখন n এর মান যদি 2 বসান এখানে, তাহলে কি দ্বিতীয় পদ পাবো? 2 বসালে আসে কত? m⁻4 - 5, এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ। এই পর্যন্ত ঠিক আছে? প্রশ্ন বলে দিছে দ্বিতীয় পদের মান হচ্ছে 76, তার মানে এতটুকু সমান সমান কি 76 না? আমি কি বুঝাইতে পারছি? এতটুকু মানে কি 76। এখন এখান থেকে ক্যালকুলেট করলে m এর মানটা চলে আসবে। ক্লিয়ার? যদি ক্লিয়ার হন এটার একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 2 কি ডান কিনা। এটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন, এটার পাশে 3 স্টার দেন। এইটার পাশে 3 স্টার দেন। n এর মান কিভাবে 2? এই যে এখানে দ্বিতীয় পদ বলছে, n এর মান কিভাবে 2 যে যখন প্রশ্ন করছেন, n এর মান দ্বিতীয় পদ বলছে, দ্বিতীয় পদ বলছে দেখেন n এর মান 2। এই যে আপনার দ্বিতীয় পদ nতম পদ মানে তো আপনার স্পেসিফিক উল্লেখ করে দেন কোন পদ। এখন যদি প্রশ্নে চতুর্থ পদ বলতো তখন আপনি n এর মান 4 বসাইতেন। যদি প্রশ্নে সপ্তম পদ বলতো তাহলে n এর মান 7 বসাইতেন, তাহলে কি সপ্তম পদটা পাইতেন? দ্বিতীয় পদ বলছে দেখে n এর মান 2, এই জায়গায় দ্বিতীয় পদ দেওয়া আছে না? দ্বিতীয় পদ দেখে n এর মান 2 বসাইছি। যদি দ্বিতীয় পদ না দিয়ে এখানে চতুর্থ পদ বলতো তখন আমি n এর মান 4 বসাইলে চতুর্থ পদ পেতাম। মোফাজ্জল হোসেন, আপনি কি আজকে প্রথম ক্লাস করতেছেন ভাইয়া? মাথার উপর দিয়ে তো যাওয়ার মতো জিনিস না, আপনি কি আজকে প্রথম ক্লাস করতেছেন? একটু মনোযোগ সহকারে পুরো বিষয়টা বোঝেন। আমি একটা ম্যাথ অনেক সময় নিয়ে পড়ানোর চেষ্টা করি যাতে
সবাই খুব ভালো মতো বুঝতে পারেন, প্রশ্ন তো অবশ্যই করবেন। এরপর যদি একটু কম বোঝেন ক্লাসের শেষে আরেকবার ট্রাই করেন। সলভ ক্লাসে আমরা তারপরও না পারলে চেষ্টা করবো সলভ করার জন্য। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি হয়ে যায়, এবার আসেন এক্সাম্পল নাম্বার 3। 3টা খুব মনোযোগ সহকারে দেখেন। 3 বা 4 এগুলো পরীক্ষা আসতে পারে। 3 অথবা 4, দুইটা কোশ্চেনই আমি করাই দিতেছি। তিন আর 4, 3 নম্বর এবং 4 নম্বর দুইটা কোশ্চেন আমি একই সাথে সলভ করে দেবো। প্রথমে আসেন 3, 3, x, y 18, এটা একটা সমান্তর ধারা হলে বলবে x আর y এর মান নির্ণয় করো। অপশন এ 5, 9, 7, 11, 6, 9, 8, 13। আচ্ছা, বলা হয়েছে 3, x, y, 18 এটা একটা সমান্তর প্রগমন বা সমান্তর ধারা হলে x আর y এর মান নির্ণয় করো। আপনি কিচ্ছু না, এই যে প্রত্যেকটা অপশন আছে না, এই প্রত্যেকটা অপশনের সামনে সিরিজগুলো লেখেন। এটা হচ্ছে কি x এর মান, এটা হচ্ছে y এর মান। তাহলে 3, 5, 9, 18, এটা x এর মান, এটা হচ্ছে y এর মান। তাহলে নিচেরটা কি হবে? 3, 7, 11, 18। তারপরটা হবে কি 3, 6, 9, 18। তারপরটা হবে কত? 3, 8, 13, 18। আমি কি বুঝাইতে পারছি? 3 প্রথমটা, 18 দ্বিতীয় লাস্টেরটা, মাঝখানে দুইটার মান বের করতে বলছি x আর y। তার মানে কি প্রথমে যে মানগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে x এর মান, পরে যে মানগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে y এর মান। তাহলে আপনি প্রত্যেকটা অপশন এভাবে সাজাইছেন। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? প্রত্যেকটা অপশনকে আপনার সাজানো হয়েছে। আচ্ছা, এখন দেখেন কোনটা সমান্তর দ্বারা গঠন করছে। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এখানে 2, 9 থেকে 5 বিয়োগ করলে 4, এটা কি সমান্তর দ্বারা গঠন করছে? আমরা সমান্তর দ্বারার ক্লাসে শিখছি কি, যদি পরপর দুইটা পদের বিয়োগফল সমান হয়, এটার বিয়োগফল 2, এটার বিয়োগফল 4, তার মানে সমান্তর দ্বারা হয় নাই। 7 আর 3 করলে 4, 11 আর 7 করলে 4, আবার 18 আর 11 করলে 7, হয়েছে? হয় নাই। 6 থেকে 3 করলে 3, 9 থেকে 6 করলে 3, 18 থেকে আবার 9 করলে কি 9, তার মানে এইটাও হয় নাই। এরকম 4টা অপশন চেক করেন। 8 থেকে 3 করলে 5, 13 থেকে 8 করলে 5, 18 থেকে 13 করলে 5। এগুলো যারা একটু ক্যালকুলেশনে উইক তারা এরকম 4টা অপশন চেক করবেন যে কার জন্য সমান্তর দ্বারা গঠন হয়েছে। সমান্তর দ্বারা গঠনের কন্ডিশন কি? পরপর দুইটা পদের বিয়োগফল সমান। আর যদি বলা হয় তো গুণোত্তর ধারা, তাহলে কি পরপর দুইটা পদের ভাগফল সমান। তখন আপনি 4টা অপশন তৈরি করবেন, করে দেখবেন কার জন্য গুণোত্তর দ্বারা গঠন হয়েছে। যার জন্য গুণোত্তর দ্বারা গঠন হবে সেই হচ্ছে আপনার অ্যান্সার। আমার কথা কি সবাই বুঝছেন? আমি কি বুঝাতে পারছি? ভাড়া কি যাবে? তাহলে আপনাকে এই ধরনের কোনো কোশ্চেন যদি পরীক্ষায় দেয়, যারা একটু ক্যালকুলেশনে উইক তারা এরকম অপশন চেক করে করবেন। আর যারা ক্যালকুলেশন অনেক ভালো তারা হচ্ছে এই জিনিসগুলা দেখলেই বুঝবেন যে নিজের বেসিক দিয়ে যে 3-এর পর কত হওয়া দরকার, তারপর কত হওয়া দরকার। এদের জন্য আমার কিছু বলার নেই, তারা নিজেরাই পারবেন। এই কোশ্চেন তাদের এই অপশন টেস্ট কিছুই করা লাগবে না। আর যে ক্যালকুলেশন একটু উইক সে সমান্তর ধারা বলুক, গুণোত্তর ধারা বলুক, এরকম 4টা অপশন বানাবেন। সমান্তর ধারা বললে দেখবেন যে কার জন্য সমান্তর ধারা গঠন হয়েছে সেই আপনার অ্যান্সার। গুণোত্তর ধারা বললে যার জন্য গুণোত্তর ধারা গঠন হয়েছে সেই আপনার অ্যান্সার। 4 নম্বর অঙ্কটা নিজেরা করবেন। আমার কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন টাইপ 12 ডান। তাহলে আমরা কি শিখলাম? যদি এরকম XY এর মান বের করতে বলে, XY জেডও দিতে পারে, যাই দে, আপনি 4টা অপশনের সামনে 4টা ধারা লিখবেন। লেখা সমান্তর দ্বারা বললে দেখবেন কোন অপশনটা সমান্তর দ্বারা গঠন করছে। আর যদি গুণোত্তর দ্বারা বলে তাহলে দেখবেন কোন অপশনটা গুণোত্তর দ্বারা গঠন করছে। যে সমান্তর দ্বারা গঠন করবে সেই অ্যান্সার। গুণোত্তর দ্বারা বলে যে গুণোত্তর দ্বারা গঠন করবে সেই আপনার অ্যান্সার। আমার কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন টাইপ 12 ডান। আরও 2টা টাইপ বাকি আছে, একটা হচ্ছে টাইপ 9 আর একটা হচ্ছে টাইপ 7। 2টা আমি পড়াই দেবো আজকে।
গুড, টাইপ 12 ধরুন। আচ্ছা, এবার আসেন টাইপ 9। টাইপ 9 পরে আমি টাইপ 7 পড়াবো, তাহলে আমাদের ধারাটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে কি করবেন সেটা আমি বলে দেবো, খুব ইম্পর্টেন্ট আলোচনা। একটা চ্যাপ্টার শেষ মানে 1 মার্কের প্যারা শেষ। আচ্ছা, এবার আসেন টাইপ 9। টাইপ 9 এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। টাইপ 9 খুব মনোযোগ সহকারে ভাইয়া কোশ্চেনটা একটু দেখেন, তাহলে আপনারা সবাই পারবেন। কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, কি বলছে দেখেন, একটা গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20, ষষ্ঠ পদটি 160 হলে বলছে সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত কত? আচ্ছা, প্রশ্ন তো প্রশ্নের মতো দিছে, পরীক্ষা আপনি কি করবেন দেখেন। আপনার বলছে কি একটা গুণোত্তর ধারায় তৃতীয় পদটা হচ্ছে 20। আপনার আমি গত ক্লাসে কি শিখেছিলাম, যদি বলা হয় তৃতীয় পদ তাহলে a8 কম হবে। আমি এই শিখেছিলাম না? যদি গুণোত্তর ধারার ক্ষেত্রে আমি কি শিখেছিলাম, a8n-1 মনে পড়ে? তখন বলছিলাম কি, যদি তৃতীয় পদ বলে তাহলে হবে 1 কম, তার মানে তখন হচ্ছে 2। a8 তৃতীয় পদ মানে কি 3-1, দ্যাট মিনস কি a8 অনুরূপভাবে ষষ্ঠ পদ মানে কি a8 তাহলে তৃতীয় পদ বলছে 20, তার মানে কি a8 হচ্ছে 20, আর ষষ্ঠ পদ মানে কি a8 সমান হচ্ছে 160। এটা দিবেন 2। আমি কি বুঝাইতে পারছি? গত ক্লাসে মনে নাই কি বলছিলাম, যদি গুণোত্তর ধারার ক্ষেত্রে যততম পদ বলবে আর এর পর তার থেকে 1 কম হবে। গুণোত্তর ধারার ক্ষেত্রে যতটা পদ বলবে আর এর পর তার থেকে 1 কম হবে। তাহলে তৃতীয় পদ বলছে, তাহলে আর এর পাওয়ার 1 কম মানে কি 2। ষষ্ঠ পদ বলছে, তার মানে আর এর পাওয়ার 1 কম, তার মানে কত 5। মনে পড়ছে? তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। অলওয়েজ বড়টা থেকে ছোটটারে ভাগ করবেন। a8 আর এর পাওয়ার বড় কোনটা? 5। এটা আছে কততে? 2-এ, তাহলে 2/1 করবেন। কথা কি বুঝাইতে পারছি? আপনি প্রথম সমীকরণের নাম্বার দেবেন 1, দ্বিতীয় সমীকরণের নাম্বার দেবেন 2। এবার দুইটার ভিতর দেখবেন আর এর পাওয়ার বড় কোনটায়। আর এর পাওয়ার বড় হচ্ছে পরেরটায় না, যেটা আর এর পাওয়ার বড় সেইটা ভাগ আর এর পাওয়ার ছোট, তার মানে কি 2/1। তাহলে কি আসে, a8 ডিভাইডেড বাই ar² কি 160 ডিভাইডেড বাই 80। এই বন্ধু ঠিক আছে, কাটা যায়। আচ্ছা, এটার আমরা সূচকের ক্লাসে আরও বিস্তারিত শিখবো। আপাতত জেনে রাখেন a⁻m ডিভাইডেড বাই a⁻n, এটা মানে হচ্ছে a⁻m-n সূচক। a⁻m ডিভাইডেড বাই a⁻n সমান কি a⁻m-n, তার মানে কি 8⁵ - 2, এটা সমান কি লেখা যায় 8। তাহলে এখান থেকে আসে কি r³ = 8 বা r³ = 2³ পাওয়ার পর সমান, তার মানে কি r = 2। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বিষয়টা কি, গুণোত্তর ধারার ক্ষেত্রে যেই পদটা দেওয়া থাকবে আর এর পাওয়ার হবে তার থেকে 1 কম। তাহলে যেহেতু তৃতীয় পদ বলছে, তাহলে 3-এর থেকে 1 কম হলে আর এর পাওয়ার কত 2। ষষ্ঠ পদ বলছে, তার মানে 1 কম, তার মানে কি 5। তাহলে ar² = 20, a8 = 160। এবার আপনি 1/2 করলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু তখন ক্যালকুলেশন একটু পেঁচানো হয়ে যেত। আপনি অলওয়েজ দেখবেন দুইটার ভিতর আর এর পাওয়ার বড় কোনটা, যেটা বড় সেটা দিয়ে ছোটটারে ভাগ করলাম ভাগ, তাইলে আর এর মান 2 চলে আসবে। আমি কি বুঝাইতে পারছি? পারা কি যাবে? ক্লিয়ার? আচ্ছা, এই কোশ্চেনটা যদি সাধারণ অনুপাত না বললা এক্সাম্পল নাম্বার 2 দিত, 2-এ কি দিছে দেখেন দেখি। 2-এ বলছে গুণোত্তর ধারার প্রথম পদ কত। গুণোত্তর ধারার প্রথম পদ কত মানে কি, এর মান বের করতে বলছে। প্রথম পদ মানে কি না, কোশ্চেন যদি আরেকটু প্যাচ দেয়, নর্মাল কোশ্চেন দিলে আর এর মান বের করতে বলবে অঙ্ক নাম্বার 1, আর যদি একটু প্যাচ দেয় তাহলে বলবে 2, মানে এ বের করতে। তখন আপনি কি করবেন, প্রথমে আর এর মান বের করছেন, আর এর মান বেরিয়েছে কত 2 না, এইটা 1 নম্বর সমীকরণে বসান বা 2 নম্বর সমীকরণে বসান, যে কোনো একটা সমীকরণে বসাইলে হবে। 1-ই বসাইতে হবে এমন কোনো কথা নাই, বা 2-ই বসাইতে হবে এমন কোনো কথা নেই। আপনি আর এর মান 2 হলে 1 নং হতে 1 নঙ্গে বসান আর এর মান, ar² সমান কি 20 না, তাহলে আর এর মান পাইছেন কত 2, বা এ সমান কি 20, 2² মানে কত 4, কাটাকাটি করলে 5, তার মানে এর মান কত 5।
তখন আপনারা যদি পরীক্ষার একটু পেজ দেয় তাহলে বলবে এর মান বের করতে, তখন কি করবেন, প্রথমে আর এর মান বের করবেন, এই আর এর মানটা 1 অথবা 2 বসাই দিবেন, বসাই দিলেই আপনার এর মানটা চলে আসবে। 1 বসালে সুবিধা কি, আর এর পাওয়ার যেহেতু ছোট ক্যালকুলেশন সোজা, 2 বসালে ঝামেলা কি, আর এর পাওয়ার বড়, তার মানে কি ক্যালকুলেশন একটু ঝামেলা। আপনি কি আমার কথা বুঝছেন? তাহলে সামারি কি, যদি এই টাইপের কোনো কোশ্চেন আসে সামারিটা কিছুই না, আরেকবার করে দিচ্ছি পুরো বিষয়টা বোঝেন। বলা হয়েছে তৃতীয় পদ, তার মানে কি গুণোত্তর ধারার ক্ষেত্রে যততম পদ বলবে আর এর পর তার থেকে 1 কম, তাহলে তৃতীয় পদ হলে কি 2, ষষ্ঠ পদ মানে কি 5। এই দুইটা হচ্ছে বোঝাটা ইম্পর্ট্যান্ট। এবার আপনার আমি বলছি কি আর এর পাওয়ার বড়, এই জায়গায় 4 টু দি পাওয়ার 5, এই জায়গায় 4 স্কোয়ার, যেটা বড় সেটা থেকে ছোটটারে ভাগ করে দেবেন, করলেন। তাহলে এখান থেকে আর এর মান চলে আসবে যদি আর চায়, মানে সাধারণ অনুপাত চায়। আর যদি আরেকটু প্যাচ দেয় তাহলে প্রথম পদ চাবে, মানে এ চাবে, তখন এই আর এর মানটা 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে বসাই দিলেই অঙ্কটা হয়ে যাবে। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে কনসেপ্টটা কি ক্লিয়ার? যদি কনসেপ্টটা ক্লিয়ার হয় তাহলে সবাই একটু লেখেন তো টাইপ 9 ডান। সেম জিনিস আপনি টাইপ 8-এ যা পড়ছেন তাই, এটার আলোকেই টাইপ 9-এর কোশ্চেনটাও আসতে পারে। বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন লেখেন তো টাইপ 9 ডান। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে আগামী বুধবার দিন ধারার আমি সলভ ক্লাস নেব, কীভাবে সলভ ক্লাস হবে সেটা ডিটেলসটা আমি একটু পরে বলে দিচ্ছি। সেই সলভ ক্লাসে আপনার সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আচ্ছা, সবাই নেক্সট রুটিনটা একটু খেয়াল করেন। আমাদের আজকে ধারা ক্লাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। বুধবার দিন ধারার সলভ ক্লাস হবে। সলভ ক্লাসটা আমি কীভাবে নেব আমি ক্লাসের শেষে আজকে বলে দিচ্ছি। আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদের শনিবার দিন থেকে নতুন চ্যাপ্টার শুরু হবে, লগারিদম পার্ট 1। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমরা 3টা অথবা 4টা করে ক্লাস নেব। আর ধারার উপর পরীক্ষাটা হবে রবিবার দিন রাত 9টায়। পরীক্ষা যে কোনো সময় দেওয়া যাবে, প্রশ্ন গ্রুপেই থাকবে। আপনি রবিবার দিন, সোমবার দিন, মঙ্গলবার দিন যে দিন চান পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। চাইলে 20 দিন পরও পরীক্ষা দিতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার সাজেশন থাকবে আমার সাথে সাথে আগান, সাথে সাথে আগানো মনে আছে রাত 9টার সময় পরীক্ষা দেন। পরে পরীক্ষা দিলে আমার কোনো সমস্যা নেই, কারণ আপনি বাচ্চা না, আপনি শিশু না যে আপনার আমি জোর করে পরীক্ষা দেওয়াবো। চাকরিটা আপনার পাওয়া দরকার, আমার না। আমার কথা কি বুঝছেন ভাইয়া? এই জন্য পড়াশোনার তাগিদ আপনার। আমার দায়িত্ব হচ্ছে ঠিক মতো আমি পড়াচ্ছি কিনা, পড়া বুঝাচ্ছে কিনা, পরীক্ষা নিচ্ছে কিনা, ক্লাস ঠিক মতো নিচ্ছে কিনা, কিন্তু আপনি পড়াশোনা করছেন কিনা এটা দেখার দায়িত্ব আমার না। আমার কথা কি বুঝতে পারছেন? পরীক্ষার কোশ্চেন গ্রুপে থাকবে, যেদিন খুশি সেদিন পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার সাথে যারা আগাতে চান তারা রবিবার দিন রাত 9টার সময় পরীক্ষাটা দেবেন। কথা কি বুঝতে পারছেন? আর আমি আগামীকালকে হচ্ছে ধারার সবগুলা ক্লাস একসাথে করে একটা স্ট্যাটাসে দিয়ে দেবো। কথা কি বুঝতে পারছেন? যাতে আপনি যে কোনো ক্লাস দরকার হলে সাথে সাথে পেয়ে যান। আর সলভ ক্লাসটা কীভাবে নেবো আমি একটু পরে বলে দিচ্ছি। এবার আসেন টাইপ 7, ধারার লাস্ট টাইপ। টাইপ 7 একটা সবাই শর্টকাট ফর্মুলা লেখেন।
সবাই শর্টকাটটা একটু লেখেন তো ভাইয়া। এই শর্টকাটটা সবাই একটু লেখেন, লগ এ প্লাস লগ এ স্কোয়ার প্লাস লগ এ কিউব। এই টাইপের যদি একটা সিরিজ দেয়, লগ ভিত্তিক যদি একটা সিরিজ দেয়, আলোচনাটা বোঝেন। আপনার যদি লগ ভিত্তিক একটা সিরিজ দেয়, লগ এ প্লাস লগ এ স্কোয়ার প্লাস লগ এ কিউব, এই টাইপের যদি একটা সিরিজ দেয়, মানে লগ ভিত্তিক দিয়া যদি বলা হয় প্রথম এনটি পদের সমষ্টি নির্ণয় করতে, তখন সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু ধারাটির প্রথম পদ। এই টাইপের কোনো একটা সূত্র আপনারা মানে কোথাও কোনো এক জায়গায় পড়ছিলেন, একটু মনে করে দেখেন তো। n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, এরকম একটা সূত্র কোথায় জানি শিখছিলেন? মনে কি পড়ছেন? না পড়লে একটু মনে করে দিতেছি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা সমান সমান ছিল কি n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। টাইপ 6-এর আলোচনা। টাইপ 6-এ এরকম একটা সূত্র শিখছিলেন না? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n। এটা মানে কি ছিল? n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে আমরা শিখলাম কি, একটা যদি সিরিজ দেওয়া থাকে, সিরিজটা কেমন হবে? লগ এ প্লাস লগ এ স্কোয়ার প্লাস লগ এ কিউব। এই টাইপের একটা সিরিজের প্রথম এনটি পদের সমষ্টি কি n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু ধারাটির প্রথম পদ। আমি এই সূত্রটা কিভাবে আসছে এটা এই টাইপটা শেষ করে দেখাচ্ছি। প্রথমে আসেন অঙ্ক নাম্বার 1, টাইপ 7-এর অঙ্ক নাম্বার 1। টাইপ 7-এর অঙ্ক নাম্বার 1 একটু দেখি। 1 নম্বর অঙ্কে কি বলছে দেখেন, লগ এ প্লাস লগ এ স্কোয়ার প্লাস লগ এ কিউব, এই ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি বের করতে বলছে। 1 নম্বর কোশ্চেনটা দেখেন, এই টাইপের একটা সিরিজ দিছে, দিয়ে বলছে কি এই ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি বের করতে বলছে। কয়টা পদের? 60টি পদের। আচ্ছা, তাহলে 60টা পদের সমষ্টি বের করতে বলছে, তার মানে কি n এর মান 7। যতগুলো পদের সমষ্টি বের করতে হবে, যদি 60টা পদের বলতো তাহলে n7, 5টা পদের সমষ্টি বললে n5, 11টা পদের সমষ্টি বললে n11। আচ্ছা, লগ এ প্লাস লগ এ স্কোয়ার প্লাস লগ এ কিউব, এই ধারাটার প্রথম 60টা পদের সমষ্টি চাইছে, তার মানে কি n এর মান 7। আমার সূত্র কি ছিল? সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। n এর মান যদি 7 হয় তাহলে 7 ইন্টু 7 প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু ধারাটির প্রথম পদ। এই ধারাটির প্রথম পদ কি? লগ এ না? লক্ষ্য করেন, এই ধারাটার প্রথম পদ কি? লগ এ, তার মানে ইন্টু লগ এ। তাহলে 7 আর 1 যোগ করলে হচ্ছে 8, এটা কাটলে আসে 4, 4 7 28 লগ এ। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এরকম একটা সিরিজ দিয়ে যদি বলা হয় এই ধারাটার প্রথম 60টা পদের সমষ্টি, তার মানে n এর মান হচ্ছে 7, বসাই দেন 7, বসাইলাম 7, তাহলে 7 ইন্টু 7 প্লাস 1 মানে 8 ডিভাইডেড বাই 2 ইন্টু ধারাটির প্রথম পদ। এই জায়গায় ধারাটার প্রথম পদ কি? লগ এ না? লগ এ বসাই দেবো, তাহলে কি গল্প শেষ। 1 নম্বর কি বুঝছেন? 1 যদি বুঝে থাকেন, এই সূত্র কীভাবে আসছে আমি এটা ক্লাসের শেষে দেখাচ্ছি, এটা একটু পরে। এক্সাম্পল 1 ডান লেখেন। এটা যদি বুঝে থাকেন একটু লেখেন তো, এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি একটু লেখেন তো ভাইয়া। আর একটু ভাই ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে হবে, কারণ একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টেড। এই যে আপনি টাইপ 6 যদি না পড়েন, আপনি আকাশ দিয়ে পড়বেন, কিরে ভাই n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা কোথা দিয়ে লিখলো। আবার গুণোত্তর ধারার এই যে n তম পদ যদি না পড়েন, আপনি বুঝবেন কীভাবে আমি যে a 8 টু দি পাওয়ার 2 লিখলাম কীভাবে। এর জন্য পড়াশোনা করতে হবে। আমার কাছে যারা পড়াশোনা করেন এদেরকে একটু সিরিয়াস থাকতে হবে। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 1 যদি বোঝেন, এবার আমরা হচ্ছে এক্সাম্পল 3 করবো। এক্সাম্পল 1 যদি বুঝে থাকেন, এবার আসেন এক্সাম্পল 3। আচ্ছা, 3-তে কি বলছে একটু দেখি। বলা হয়েছে এই ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি, প্রথম 15টি পদের সমষ্টি। আচ্ছা, এই ধারাটার প্রথম 15টি পদের সমষ্টি বের করতে বলছে। খুব ভালো কথা। আপনি কি শিখছেন ভাই একটু আগে? যে আমি যে এই লগযুক্ত সিরিজটা, ওই সিরিজটা কেমন হইতে হবে? লগ এ
প্লাস লগ এ স্কোয়ার প্লাস লগ এ কিউব। যদি এই টাইপের সিরিজ হয় তখন আমার সমষ্টি বের করার সূত্র কি n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু ধারাটির প্রথম পদ। এই ছিল না? যদি সিরিজটা এরকম হয় লগযুক্ত সিরিজ, ঠিক আছে, কিন্তু হবে কি লগ এ প্লাস লগ এ স্কোয়ার প্লাস লগ এ কিউব। এই টাইপের সিরিজ হলে আমি এই শর্টকাটটা ইউজ করতে পারি, তাই না? আচ্ছা, এবার আসলে এক্সাম্পলটা কি দিছে ভাইয়া? লগ 5 প্লাস লগ 25 প্লাস লগ 125। তার মানে এরকম তো দেয়া নাই, এরকম বানিয়ে নিতে হবে। কীভাবে বানাবেন? লগ 5 প্লাস লগ 25, এটা কী লেখা যায়? 5 স্কোয়ার লেখা যায়। লগ 125, এটা কী লেখা যায়? 5 কিউব। এখন কি এটা এর মতো হয়েছে? আমি কি বুঝাইতে পারছি? তার মানে এইটা এর মতো হয়েছে দেখেই আপনি এখন এই শর্টকাটটা ইউজ করতে পারবেন। আমি কি বুঝাতে পারছি? এই কথা যা, এই কথাও কি তাই না? এই কথা যা, এই কথা তো তাই। তাহলে লগ 5 প্লাস লগ 25 মানে কি? লগ 5 স্কোয়ার। লগ 125 মানে কি? লগ 5 কিউব। তার মানে কি এই সূত্রে পড়ছে? তাহলে এখন সূত্র অনুসারে কি 15টি পদের সমষ্টি, তার মানে এন এর মান কত? 15। এন এর মান কত? 15। তাহলে 15 ইন্টু 15 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু ধারাটার প্রথম পদ। প্রথম পদ কি? লগ 5। এখন ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ। তার মানে আপনি এখান থেকে এই সূত্রটা আমি কীভাবে ইউজ করতে পারলাম, এটা কি বুঝতে পারছেন? এরকম সিরিজ হতে হবে। এখান থেকে তো এটা এরকম বানানো যায়, তার মানে এই সিরিজে পড়ছে, এই কারণে আপনি এই শর্টকাটটা নিতে পারছেন। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে আপনাকে যদি লগ এ প্লাস লগ এ স্কোয়ার প্লাস লগ এ কিউব এই ফর্মেট দেয়া থাকে একের মতো, আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো কারণে যদি দেয়া না থাকে, আপনি শুধু দেখবেন যে এই কোশ্চেনটা কি এই ফর্মেটে পড়ে কিনা, মানে এই যে কোশ্চেনটা দিছে 3 নম্বর, একটি এই ফর্মেটে পড়ে কিনা। যদি পড়ে তাইলেই আপনি এই ফর্মুলাটা ইউজ করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি একটু লেখেন তো। এক্সাম্পল 3 ডান। এবার আসলে এই শর্টকাটটা আমি কীভাবে আনলাম এটা একটু বুঝিয়ে দিই। এই শর্টকাটটা আমি কীভাবে আনছি এটা আমি দেখাই দিতেছি ভাইয়া। শর্টকাট আকাশ দিয়ে আসে নাই, সব কিছুই আসলে বেসিক থেকে আসে। এখন সমস্যাটা হচ্ছে কি, আমাদের ক্লাসগুলো অনেক ধীর স্থিরভাবে নেওয়া লাগে। একই ধারার উপর আমি অলরেডি 4টা ক্লাস নিয়েছি। এখন আপনার যদি আমি একটা অধ্যায়ের উপর অনেক বেশি ক্লাস নেই, তাহলে তো পুরো সিলেবাস শেষ করাও কঠিন। আপনি একটি ধারার উপরে 7টা ক্লাস করবেন, এর জন্য চাইলেও অনেক কিছু দেখানো অনেক সময় সম্ভব হয় না। সবই কনসেপ্ট আমি দেখাচ্ছি। একজন আবার কোশ্চেন করছে ফরম্যাট না মিললে কী করবেন, আগে একটু দেখেন। এগুলো হচ্ছে বেসিক্যালি রিটেন বেস অঙ্ক। আচ্ছা, এটা আমি কীভাবে আনছি এটা একটু দেখেন। এজন্য অনেক সময় অনেক কিছু দেখানোর ইচ্ছা থাকলেও সময় স্বল্পতা, ক্লাসের ডিউরেশন একটা ফ্যাক্ট। আপনার যদি ধারার উপরে আমি 7টা ক্লাস নেই, তাহলে আপনি বাকিগুলো পড়তে আগ্রহ হয়ে ফেলবেন। লগ এ, আচ্ছা এই ছিল তাই না? আচ্ছা দেখেন আমি সূত্রটা কীভাবে আনছি। দেখা যায় লগ, এটা লগের ক্লাসে বিস্তারিত শিখবেন, আপাতত জানা রাখেন। লগ এ স্কোয়ার মানে কি 2 লগ এ, এই লেখা যায় না? তাহলে এটারে কি লেখা যায়? 2 লগ এ। এটারে কি লেখা যায়? 3 লগ এ। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, এখন আপনি যদি লগ এ কমন নেন, নিলাম কমন, তাহলে কি থাকে? 1 প্লাস 2 প্লাস 3। এই বন্ধু কি ঠিক আছে? আচ্ছা, লগ এ 1 প্লাস 2 প্লাস 3, এটা কোন পর্যন্ত যাচ্ছে? এনতম পদ পর্যন্ত। তাহলে এটা কি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি না? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট ডট, তার মানে এটা কি এনতম পদ পর্যন্ত যাচ্ছে। তাহলে এটা কি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আপনার প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি জানেন কি? এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি সূত্র লিখছিলাম কি? এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু ধারাটির প্রথম পদ। এই শর্টকাটটা লিখছি না? কীভাবে লিখছি দেখেন। এই যে লগ এ, এটা কি ধারাটার প্রথম পদ না? লগ এ কি ধারাটার প্রথম পদ, আর এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। তার মানে এই 3 লাইন আমি বাদ দিয়ে সরাসরি এই লাইনটা লিখছি। এই যে সূত্রটা আমি লিখলাম শর্টকাট, এটা কিন্তু শর্টকাট না, এটা বেসিক দিয়েই আসছে। আপনি লগে 2 লগে লিখবেন, তারপর লগে কমন নেবেন, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র লিখবেন, তাইলে এই শর্টকাট ফর্মুলাটা বের হবে। কিন্তু এই 3টা লাইন আপনি কি এমসিকিউ পরীক্ষায় লিখবেন?
আমার কথা কি বুঝছেন? 3টা লাইন কি আমি এমসিকিউ পরীক্ষায় লিখবো? এত টাইম আছে? তার মানে কোনো কিছুই আমরা উইদাউট লজিক দিয়ে করি না, সব কিছুরই লজিক আছে। এই 3 লাইন লেখা এই লাইনটা আনি, কথা কি বুঝতে পারছেন? এমসিকিউ পরীক্ষা দেখে 3টা লাইন বাদ দিছি। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু লেখেন ফুল ক্লাস ডান। আর কেউ এখনো লিভ নেন না, কথা শেষ হয় নাই। ফুল ক্লাস ডান লেখেন আগে, আর আমি এবার সলভ ক্লাস করার মেথডটা বলে দিচ্ছি। খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, খুবই ইম্পর্টেন্ট কথা। কেউ ক্লাস থেকে এখনো লিভ নেন না, আমি 5 মিনিট কথা বলবো, তারপর ছুটি। আগে একটু লেখেন ফুল ক্লাস ডান হয়েছে নাকি। সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো আগে শুনবেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট কথা। আর এসব কথা তো প্রতিদিন বলা যাবে না। রিটেনের গল্প রিটেনে। আপনারা প্রিলি পাস না করার আগে চিন্তা করেন রিটেনে কি করবেন। প্রিলি কিন্তু মাত্র 20,000 স্টুডেন্ট পাস করে, মাইন্ডেড। প্রিলি কিন্তু মাত্র 20,000 স্টুডেন্ট পাস করে, যে সর্বোচ্চ টিকায়। আর প্রিলি পরীক্ষা দেবে 4 থেকে 5 লাখ। তার মানে প্রিলির সময় প্রিলি চিন্তা করেন, আগে তো প্রিলি পাস করতে হবে। প্রিলি পাস না করলে রিটেন দিবেন কীভাবে? আপনি প্রিলির সময় রিটেনের চিন্তা করে অস্থির, রিটেন শিখবেন, সব ভালো কথা, প্রিলি টিকেন নাই। আর বাংলাদেশে যত মেরিটোরিয়াস স্টুডেন্ট হোক, কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবে না আমি প্রিলি টিকবই, যত বড় মেরিটোরিয়াস স্টুডেন্ট হোক। আপনি কি আমার কথা বুঝছেন? যত বড় ট্যালেন্ট স্টুডেন্ট হোক, কেউ গ্যারান্টি দিয়ে প্রিলি পরীক্ষা দিতে পারবে না আমি টিকবই। কারণ ভাই একসময় আমরাও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম, কথা কি আপনি বুঝছেন? একসময় আমরাও খুব বড় মাপের স্টুডেন্ট ছিলাম। আমি নিজেও গ্যারান্টি দিয়ে যদি পরীক্ষা দেই, যদি আমি চাকরির পরীক্ষা দেই না বা চাকরি করার ইচ্ছা বা আগ্রহ বা ভবিষ্যৎ প্ল্যান নাই, কিন্তু আমি যদি নিজে পড়াশোনা করে পরীক্ষা দিই, নট শিওর আমি প্রিলি টিকবই। এই জন্য আগে প্রিলির চিন্তা প্রিলিতে করেন, রিটেনের চিন্তা রিটেনে করবেন, কথা কি বুঝতে পারছেন? রিটেনে যেই টাইম দিবে, আর আপনি যদি প্রিলি প্রপারলি পড়েন, রিটেন আপনি অনেক কিছুই পারবেন। প্রিলি যদি ঠিকমতো প্রিলির মতো পারেন, রিটেনের অনেক কিছু অটো শেষ। যখন রিটেন পড়তে যাবেন তখন দেখবেন। আচ্ছা, এবার আসেন আমাদের সলভ ক্লাস করার মেথড। খুব মনোযোগ সহকারে শোনেন, এই মেথডই সবগুলো সলভ ক্লাস হবে। প্রথমে শিটটা হাতে নেন, আমার নিছেন। আপনাদের আমি মোট ধারায় 12টা টাইপ পড়াইছি, তাই না? আপনি আজকে থেকে, আমার তো 48 ঘন্টা পর সলভ ক্লাস, তাই না? একটু মনোযোগ সহকারে দেখেন কি করবেন। আমি যেভাবে ঠিক বলতেছি এভাবেই ভবিষ্যতে সবগুলো সলভ ক্লাস হবে। 48 ঘন্টা পর হচ্ছে আমাদের সলভ ক্লাস। তার মানে আপনি আগামী একদিনে আমার এই লেকচার শিট পুরোটা শেষ করবেন, টাইপ 1 থেকে টাইপ 12 পর্যন্ত সবগুলো করবেন। 4টা ক্লাস আমি একসাথে দিয়ে দেবো, কারো কোথাও কোনো প্রবলেম হলে দেখবেন। আচ্ছা, একদিনে পুরো শিটটা সলভ করে কোথাও না কোথাও আপনার সমস্যা হতে পারে, খুব ভালো কথা। এরপর আরেক দিন, মানে 2 দিন তো আছে এখন, তাই না? বুধবার দিন রাত 10টায় যদি ক্লাস হয়, আপনার হাতে টাইম আছে 2 দিন। একদিনের ভিতর পুরো লেকচার শিটটা শেষ করবেন। আরেকদিন হচ্ছে আপনার কাছে যে গাইড বইটা আছে, এই গাইড বইটা শেষ করবেন। আপনি কি আমার কথা বলছেন? একদিনের ভিতরে আমার পুরো লেকচার শিটটা শেষ করবেন। আরেকদিন গাইড বই নিলে দেখবেন আপনি 90 থেকে 95% ম্যাথ পারেন। আপনার টার্গেটই হচ্ছে 90 থেকে 95% ম্যাথ পারা। এরপর যে যা পারেন না, আমি আগামীকালকে রাতে একটা গ্রুপে স্ট্যাটাস দেবো যে ধারার ম্যাথে কার কোথায় কী প্রবলেম আছে। আপনি যেই ম্যাথগুলো পারেন না, সেটা টাইপ 1 লেখা 10 নম্বর না পারলে লিখবেন টাইপ 1-এর 10, টাইপ 5-এর লিখবেন 3, এই জিনিসগুলো লিখবেন। আর যেগুলো খুব সোজা আলোচনা, গ্রুপের ক্লাসগুলো দেওয়া আছে, একবার একটু দেখে নেবেন। একদম অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় জিনিস পোস্ট করবেন না, যাতে, কারণ সলভ ক্লাস মানেও তো একটা টাইমের ব্যাপার আছে, আপনার ধৈর্যের ব্যাপার আছে, যাতে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো আলোচনা করতে পারি। যে যা পারেন না বা বোঝেন না, আমি যে স্ট্যাটাসটা দেবো ওই স্ট্যাটাসে কমেন্টসে লিখবেন যে আমি এই জিনিসটা বুঝি নাই, এই প্রশ্নটা কি, বা কারো কোনো প্রশ্ন থাকলে, যেমন একজন একটা কোশ্চেন করছেন আজকে, ভাই আর এর ওই যে রেঞ্জের ব্যাপারটা, এটা কি হবে, 2n-1 হলে কি হবে, এই ধরনের কোশ্চেনগুলো কমেন্টসে করবেন। আমার কথা কি বুঝছেন? আমি এগুলো সব কিছুরে প্যাক্ট করে বুধবার দিন ডিসকাশন করব। কথা কি বুঝতে পারছেন? যার যত প্রশ্ন, যার যত সমস্যা, সব আমার যে স্ট্যাটাসটা দেওয়া থাকবে তার কমেন্টসে করবেন। আচ্ছা, যখন কমেন্টসগুলো করবেন, এখানে অলরেডি 1200 উপর স্টুডেন্ট পড়েন। যেই সমস্যাগুলো কমেন্টসে আসবে, কেউ যদি দেখেন আপনি ওইটার উত্তর জানেন, মনে করেন একজন একটা প্রশ্ন করছে, সেই প্রশ্নটা আপনি জানেন, আপনি ওই কমেন্টসে তার সেই উত্তরটা দিয়ে দিবেন। আমার কথা কি বুঝছেন? তাতে যেটা হবে, আপনাদের যদি 1200 জনের প্রত্যেকের একটা করে প্রশ্ন থাকে, তাহলে তো 1200 কোশ্চেন নিয়ে আমি আলোচনা করলে তো আমার মিনিমাম হচ্ছে 12 দিন লাগবে, তাই না? এই জন্য যেই প্রশ্নটা করবে, আপনি যদি উত্তরটা জানেন, আপনি তার উত্তরটা জানাই দেন, তাহলে তো সমাধান হয়ে গেল।
কারণ আপনার টার্গেট কি, যে ম্যাথটা পারেন না সেটা আপনি শিখতে পারতেছেন কিনা, এটা যে আমার কাছ থেকে শিখতে হবে এমন কোনো কথা আছে? এখানে আমার আলহামদুলিল্লাহ এমন বেশ কিছু স্টুডেন্ট আছে যারা পুরো শিটটাই এখন পারে, তারা ম্যাথে একটু ভালো, একটু পরিশ্রম বেশি করে, সুতরাং তারাও একটু তো আপনাদের হেল্প করতে পারে। সুতরাং আমাদের এটা হচ্ছে একটা কম্বাইন্ড এডুকেশন সিস্টেম, আমরা প্রত্যেককে সাহায্য করব। যার যেখানে প্রবলেম আছে সবাই ফ্র্যাঙ্কলি কমেন্টসে লিখবেন, কেউ যদি কমেন্টসের ওই প্রবলেমটা পারেন সমাধান করে দিবেন। এরপরে যে প্রবলেমগুলো থাকবে এটা নিয়েই হবে আমাদের সলভ ক্লাস। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন মেথড কি ঠিক আছে, মেথড পছন্দ হলে দেখেন এমডান, এমডান মানে হচ্ছে মেথড পছন্দ হয়েছে। আমার মেথডটা কি বুঝছেন? কারণ ভাইয়া এগুলো হচ্ছে এত স্টুডেন্ট, সবাইকে যদি আমাদের প্রবলেম সলভ করতে হয় আর একই যদি আমি সব দায়িত্ব নেই কোনোদিন হবে না। এটা হলো বাস্তব কথা। এগুলো হলো সস্তা জনপ্রিয়তার কথা, যে আমি সবার প্রবলেম সমাধান করে দেবো, এগুলো হচ্ছে ফালতু কথা। একজন মানুষের পক্ষে কি সম্ভব এত মানুষের প্রবলেম সলভ করে দেওয়া? আমি এসব বাণিজ্যিক কথাবার্তা ফালতু বলি না, যে আমি একাই সব করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। হ্যাঁ, ধারার আমি সলভ ক্লাস 3টা নিলাম, আমি কিন্তু চাইলে ধারার 3টা সলভ ক্লাস দিতে পারি, কারণ প্রথম আন্তরিকতা অনেক দেখাবো। 3 দিন সলভ ক্লাস নিয়ে সব প্রবলেম সলভ করে দেবো। সবগুলো চ্যাপ্টারকে আমি 3 দিন সলভ ক্লাস নিতে পারবো? তাহলে আমার সলভ ক্লাস হয়ে যাবে 72টা। বিসিএস প্রিলিতে 24টা চ্যাপ্টার আছে, তাহলে 24টা চ্যাপ্টারের উপর আমি যদি 3টা করে সলভ ক্লাস নেই তাহলে সলভ ক্লাস দিতে হবে 72টা। তার মানে ওই প্রথম 3-4 দিন সবাই অনেক বেশি আন্তরিকতা দেখায়, যে আমি কত দেখো হাইপার অ্যাক্টিভ, তোমাদের জন্য সব কিছু করি, প্রবলেম সব সলভ করে ছবি দিলে অ্যান্সার দিয়ে দিই। আমি কি লাস্ট দিন পর্যন্ত এগুলো করতে পারবো? যা আমি লাস্ট দিন পর্যন্ত করতে পারবো না তা আমি কোনো দিনই করি না। আপনি কি আমার কথা বুঝছেন? আমি প্রথম দিন ঠিক যেভাবে পড়াই আলহামদুলিল্লাহ আমি লাস্টের দিনে একইভাবে পড়াই। শিটগুলো প্রিন্ট আউটও করতে পারেন, হাতেও প্রশ্নগুলো লিখে নিতে পারেন। আমরা এই মেথডে পড়ব, একটু সবাইকে হেল্প করেন, পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং যদি আমাদের থাকে ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে ম্যাথ শিখবো। আমার কথা কি বুঝছেন? আর ধারাটা একটু ঠান্ডা মাথায় করেন, বুধবার দিনের মধ্যে মোটামুটি সলভগুলো করেন, তারপর রবিবার দিন যেহেতু পরীক্ষা, আপনার টার্গেট হচ্ছে রবিবারের আগে পুরো ধারাটা ক্যাপচার করা। আপনার কিন্তু বুধবার দিনের ভিতর ধারা ক্যাপচার করা টার্গেট না, আপনার টার্গেট হচ্ছে বুধবার দিনের ভিতর মোটামুটি কী পারি না পারি এটা একটু কমপ্লিট একটা প্যাকেজে আনি, রবিবার দিন যখন পরীক্ষাটা দেবো তার আগে জানি আমি পুরোটা পারি। আর কোনো চ্যাপ্টারই 100% পারার দরকার নেই, 90% পারেন কিনা এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আপনি যদি 90% পারেন তাহলে আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর তারপরও প্রথম চ্যাপ্টারটা পড়াইছি, একটু পড়েন, আরও একটা চ্যাপ্টার পড়াই, তারপর তো আমরা বুঝেই যাবো আমরা পরস্পরকে কীভাবে আরও ভালোভাবে সাহায্য করতে পারি। ক্লিয়ার? এখন আমি ভগ্নাংশের ক্লাসটা পোস্ট করে দেবো, সবাই সবার মতো করে ভগ্নাংশের ক্লাসটা একটু করে নিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে শিমুল, আপনার কোশ্চেনটা হচ্ছে কমেন্টসে করেন। শিমুল ভাইয়া, আপনার কোশ্চেনটা আমি যে কালকে পোস্ট দেবো ওই পোস্টের কমেন্টসে করেন। আজকে আর উত্তর দিচ্ছি না, আগামী দিন সবার উত্তর দিয়ে দেবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যে কোনো একটা গাইড বই কিনলে হবে, গাইড বই কোনো স্পেসিফিক চয়েস নেই, যে কোনো একটা গাইড বই কিনলেই হবে, যার যেটা মন চায়, অথবা যার কাছে যেটা আছে, নতুন করে কেনার দরকার নাই, যার কাছে যেটা আছে সেটা থাকলেই হবে।